নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত যে ক্লার্কশিপ পরীক্ষা যে আমাদের কিছুদিনের মধ্যে আয়োজিত হতে চলেছে। এই পরীক্ষাতে আমাদের জিকে বা জিএস যে অংশটা রয়েছে, তো সেই অংশটার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে। তো দেখো, স্পেশালি কিন্তু এই পরীক্ষাতে তোমরা দেখতে পাবে নোটিফিকেশনে লেখা রয়েছে, সেখানে কিন্তু জিকের কথা লেখা নেই, এখানে কিন্তু লেখা রয়েছে জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ। দেখো, এই জিকে এবং জিএস এই যে দুটো বিষয়, এর মধ্যে কিন্তু হালকা একটা পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? দেখো, জিকে বলতে আমরা বলতে পারি যে তুলনামূলকভাবে একটু যে ওপর বিষয়গুলো সেগুলো, এবং জিএস বা জেনারেল স্টাডিজ যখন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু ইন ডেপথে পড়তে হয়। অর্থাৎ এখানে তোমরা যে কোনো একটা সাবজেক্ট, ধরো তোমরা প্রাচীন ভারতের ইতিহাস পড়ছো, সেক্ষেত্রে ধরো সিন্ধু সভ্যতা পড়ছো। এবার সিন্ধু সভ্যতার মধ্যে কোনো একটা অধ্যায় মানে কোনো একটা অংশ, সেখানে তোমাদের জাস্ট ওপর দু চারটে ইনফরমেশন জেনে গেলে হবে না, তোমাদের একটু ডেপথে যেতে হবে। আমি হয়তো বিষয়টা সেভাবে বোঝাতে পারছি না, আমি ভিডিওতে বিস্তারিত যখন আলোচনা করব তোমরা খানিকটা এই সম্পর্কে বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। তো দেখো, এখানে বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখানে তো বুক লিস্ট অবশ্যই রয়েছে যে তোমরা পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার জন্য জিকে তোমরা কোন বইটা ফলো করবে, মানে তোমাদের কাছে যা বই রয়েছে সেগুলো তো হবে নাকি নতুন কিছু কিনতে হবে। এছাড়াও আমি কিন্তু একদম ইন ডিটেলসে যতটা ভালোভাবে এই জিএস এর প্রস্তুতি নেওয়া যায় আমি কিন্তু তোমাদেরকে পুরোটা খুব ভালো করে বলবো। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা কন্টিনিউ করো, বা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না, ঠিক আছে? কারণ আমি একটু সিরিয়াসভাবে বিষয়টাকে নিয়ে আলোচনা করবো। কারণ দেখো, আমাদের পরীক্ষা, আমার যেটুকু মনে হয়, আমি গতকাল ভিডিওতে জিনিসটা বলতে ভুলে গেছিলাম যে খুব সম্ভবত জুন বা জুলাই এরকম টাইমে কিন্তু পরীক্ষাটা হবে। আমাদের হাতে সময় রয়েছে মোটামুটি অনেকটাই, তো এই সময়ের মধ্যে কিন্তু আমাদের খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। আমি এখানে কয়েকটা টপিক তোমাদেরকে একটু জাস্ট প্রথমে বলে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে কিভাবে পড়া শুরু করবে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা তুমি এভাবে বলো, মানে জিনিসটাকে মানে এই ভিডিওটার মধ্যে রেখো যে আমরা পড়াশোনাটা শুরু করব কিভাবে। দেখো, এখানে আমি যেহেতু পার্টিকুলারলি মানে এই ভিডিওটার মধ্যে জিএস সম্পর্কে আলোচনা করব, এরকম কিন্তু অনেকগুলো ভিডিও আসবে। আজকে জিএস নিয়ে করছি, পরবর্তী ভিডিও হয়তো ইংলিশ নিয়ে হবে, তারপরে হয়তো আমি ম্যাথ নিয়ে একটা করব, বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও ইচ্ছা আছে করার, সায়েন্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করব। এবং প্রত্যেকটা ভিডিও আমার মনে হয় তোমাদের কাছে উপকারী হবে, কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এরকম কোনো মানে বিষয়ভিত্তিক কিন্তু স্ট্র্যাটেজি মানে তোমাদেরকে আমি শেয়ার করব, যে আমি আমার যেটুকু জ্ঞান রয়েছে বা আমি যেটুকু অ্যানালিসিস করেছি সেই বেসিসে কোনটা বেস্ট হবে, মানে কিভাবে পড়লে জিনিসটা ভালো হবে। তো ওভারঅল অনেকের একটা সমস্যা রয়েছে যে পড়াশোনাটা কিভাবে শুরু করবে। অনেকে ধরো এরকম মানে ক্যান্ডিডেট আছে বেশ কিছু, বা তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, যে তোমাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে যে আমরা বিগত অনেক দিন পড়াশোনা করিনি, সেভাবে পড়াশোনার সাথে যুক্ত নই। যেহেতু ক্লার্কশিপ পরিক্ষাটা নতুন করে এখন নোটিফিকেশন বেরোলো, তোমরা শুধুমাত্র ক্লার্কশিপের জন্যই প্রস্তুতি নেবে, এরকম অনেকে রয়েছে যারা ইতিমধ্যে WBCS এর ওরিয়েন্টেড পড়াশোনা করছো, বা WEPর জন্য পড়ছো, বা হয়তো তোমরা ফুড এসআই এর জন্য পড়াশোনা করছিলে, বা মিসলেনিয়াসের জন্য পড়ছিলে, তোমরাও ক্লার্কশিপ পরীক্ষাটা দেবে। তো তোমরা একটা স্টেজে রয়েছো, যারা একদম নতুন শুরু করবে তারা একটা স্টেজে রয়েছে। আমি প্রত্যেকের জন্যই কিন্তু বলবো যে তোমরা ঠিক মানে কারা কোন পর্যায়ে থেকে কি ধরনের মানে স্ট্র্যাটেজি তোমরা মেনটেন করবে সেই জিনিসটা আমি বলবো। দেখো, এখানে প্রথম কথা হচ্ছে তোমরা কিভাবে শুরু করবে, কি বই পড়বে, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা, এবং বেস্ট বুক কি হতে পারে, এবং বেস্ট স্ট্র্যাটেজি, এই হচ্ছে এই ভিডিওর মূল বক্তব্য, ঠিক আছে? হয়তো খুব গুছিয়ে আমি বিষয়টা তোমাদের বলতে পারছি না, কারণ এই ধরনের ফেস ক্যাম ভিডিওতে এই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা কিন্তু আমি আগে কখনো করিনি, এটা প্রথম আমি করছি আর কি। যাই হোক, একটু যদি ভুল ভ্রান্তি হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখো, আমি প্রথমে বলি যে কিভাবে তোমরা শুরু করবে। প্রথম কথা হচ্ছে যে যাদের কাছে কোনো বইপত্র কিছু নেই, তোমরা প্রথমে যে কোনো একটা জিকে বই তোমরা নাও, যে কোনো একটা জিকে বই, আমি কয়েকটা বই তোমাদের দেখাবো, সেই জিকে বইটাকে তোমরা নেবে, নেওয়ার পরে এটাকে একদম প্রথম থেকে পড়া শুরু করবে। কেমনভাবে পড়া শুরু করবে? দেখো, প্রথমে আমি তোমাদের বলে দিই যে আমাদের সিলেবাসে কি রয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের হিস্ট্রি পড়তে হচ্ছে, সেখানে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি রয়েছে, মানে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, অর্থাৎ যেটা কিনা স্বাধীনতা সংগ্রামের যে বিষয়টা সেটার কথা বলতে পারো। তো ইতিহাসে আমাদের এই তিনটে অংশই খুব ভালো করে পড়তে হবে, এবং মানে কতটা ডেপথে যেতে হবে, অবশ্যই WBCS এর মতো অতটা ডেপথে যাওয়ার দরকার নেই। WBCS এর প্রিলিমসে যেরকম প্রশ্ন হয় সেই ওরিয়েন্টেড যদি পড়াশোনা করো, তাহলে মানে সেই ধরনের যে মানে বলতে পারো যে সিলেবাস, সেই অনুযায়ী যদি পড়ো তাহলে কিন্তু কভার হবে। এরপরে জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফির মধ্যে আমাদের
ইন্ডিয়ান জিওগ্রাফি আছে এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে। এবং তারপর তোমরা দেখতে পাবে যে এটা নোটিফিকেশনের মধ্যে কিন্তু হাইলাইট করা নেই পলিটি ইকোনমি, কিন্তু পলিটি এবং ইকোনমি কিন্তু আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। এখানে পলিটির থেকে একটুখানি গুরুত্ব বেশি থাকবে, ইকোনমির থেকে কিন্তু খুব একটা গুরুত্ব নেই, মানে জাস্ট একদম ওপর যে বেসিক জায়গাগুলো পলিটি এবং ইকোনমির সেগুলো দেখে গেলেই হবে। খুব ডেপথে লক্ষ্মীকান্ত পড়ার প্রয়োজন নেই, রমেশ সিং পড়ার প্রয়োজন নেই, এই ভুলগুলো কিন্তু করবে না। এরপরে চলে আসবে দেখো স্ট্যাটিক জিকের অংশ। স্ট্যাটিক জিকের থেকে কিন্তু এই পরীক্ষাতে ভালো প্রশ্ন থাকবে। তোমরা জানো রিসেন্টলি WBPSC স্ট্যাটিক জিকে থেকে ভালো মানের প্রশ্ন দেয়। স্ট্যাটিক জিকেটাকে পড়তে হবে এবং কোথা থেকে পড়বে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। এরপরে আমাদের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো ক্লার্কশিপের, আমি কয়েকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদেরকে বলবো। এই প্রিভিয়াস ইয়ারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পিএসসি ক্লার্কশিপে এসেছিল, মানে প্রচুর বলতে সেটার পরিমাণ অনেকটা বেশি এবং খুব গুরুত্ব কিন্তু এটা রয়েছে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জাস্ট লাস্ট 1 বছর বা তার যদি বেশি সম্ভব হয়, হয়তো সেটার বেশি পড়াটা সম্ভব থাকে না, লাস্ট 1 বছর অন্ততপক্ষে কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। মানে এখন থেকেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এবং সেটা খুব ভালো করে পড়তে হবে। এবং বেশ কিছু টপিক রয়েছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করবো, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোন টপিকগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আমি এখানে জিএস যেহেতু বলছি, এগুলো জিএস এর মধ্যেই পড়ে, তো বিস্তারিত একটা বলতে পারো, ওভারঅল আমি একটা ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়, মানে এই সাবজেক্টগুলোর আমাদেরকে রয়েছে এবং এগুলোকে পড়তে হবে। তো দেখো আমি একটা কথা বলি, ইতিহাস নিয়ে যদি আমি প্রথমে তোমাদের একটু বলি, দেখো হিস্ট্রিটা কিভাবে শুরু করবে। ধরো কোনো একটা ম্যানুয়াল বই নিচ্ছ, সেখানে ইতিহাসের তোমরা প্রথমে যে প্রাচীন ভারতটা রয়েছে, প্রাচীন ভারতটা প্রথমে কভার করবে, তারপরে তোমরা তার পাশাপাশি কভার করবে হচ্ছে, মানে সেটা শেষ হওয়ার পরে তোমরা মডার্ন হিস্ট্রিতে যাবে, মিডিয়েভালে যাবে। কিন্তু মিডিয়েভাল যখন পড়ছো বা এনশিয়ান্ট যখন পড়ছো, তার পাশাপাশি কিন্তু সাইমেন্টেনিয়াসলি তোমাদেরকে আধুনিক ভারতের ইতিহাসটা পড়তে হবে। কেন? কারণ আধুনিক ভারতের ইতিহাস থেকে কিন্তু প্রশ্নের পরিমাণটা WBPSCর পরীক্ষাতে বেশি থাকে। তো তোমাদেরকে অবশ্যই ইতিহাসটাকে মানে পাশাপাশি রেখে পড়তে হবে। যখন তুমি এনশিয়ান্ট পড়তে, তার সাথে তোমরা মডার্ন হিস্ট্রিটা দেখো, এবং যখন তোমরা মডার্ন হিস্ট্রিটা মানে মিডিয়েভালটা পড়ছো, তার পাশাপাশি তোমরা কিন্তু মডার্ন হিস্ট্রিটাও পড়বে। ঠিক আছে, এইটা। এবং দেখো ডেইলি রুটিন কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি। এরপরে জিওগ্রাফির মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেগুলো হচ্ছে ভারতের ভূপ্রকৃতি রয়েছে, ভারতের নদ নদী রয়েছে, এছাড়া ভারতের শিল্প রয়েছে, ভারতের সড়কপথ বলতে পারো, এছাড়াও যে বিভিন্ন আমাদের অভয়ারণ্যগুলো রয়েছে, এই ধরনের যে জায়গাগুলো তোমরা যে কোনো ম্যানুয়াল বইতে এগুলো পেয়ে যাবে। আচ্ছা, পলিটিক থেকে আমাদের যে বলতে পারো যে কনস্টিটিউশন যে তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের গণপরিষদের গঠন এবং ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন, মানে কারা কারা ছিলেন এই সংবিধান তৈরিতে, কতদিন সময় লেগেছিল, এই ধরনের যে বেসিক জায়গাগুলো। এরপরে মানে বিভিন্ন যে আর্টিকেল, ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত নম্বর ধারাতে রয়েছে, বা তোমরা যদি বলো যে নির্দেশনাত্মক নীতি কোথায় রয়েছে, রাষ্ট্রপতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন বলতে পারো, যে কত নম্বর ধারাতে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হয়। এছাড়াও তোমরা দেখতে পাবে যে মানে আমাদের যে মানে মন্ত্রী পরিষদটা রয়েছে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন হয়, সেগুলো তোমাদের দেখতে হবে। এছাড়াও বিভিন্ন সংবিধান সংশোধন যেগুলো হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। বোঝা গেল? মোটামুটি এই যে বেসিক জায়গাগুলো, এগুলো তোমাদের দেখে নিতে হবে। এরপরে তোমরা দেখতে পাবে যে ইকোনমির জায়গা। দেখো ইকোনমির মধ্যে প্রথম কথা হচ্ছে আমাদের 5 ইয়ার্স প্ল্যান যেটা রয়েছে, সেটা আমাদেরকে জাস্ট ওপর করে আমাদের কোন ইয়ারে কি কি ঘটনা হয়েছিল, মানে কোন 5 ইয়ার প্ল্যানে বেসিক যে জায়গাগুলো, সেগুলো দেখে যেতে হবে, যে প্রথম এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল, মানে কত সালে শুরু হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই একবার করে গো থ্রু করে যেতে হবে। ঠিক আছে, এরপর তোমরা ইকোনমির মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে কিন্তু 2-4টে প্রশ্ন থাকবে। যেমন কোন ব্যাংকে কবে বলতে পারো যে মার্জ হয়েছিল অন্য ব্যাংকের সাথে, অথবা কোনো ব্যাংকের পুরনো নাম কি ছিল, বর্তমানে সেটা নতুন কি নাম রয়েছে। ঠিক আছে, তারপর বলতে পারো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়, এবং ব্যাংকের বর্তমান যারা গভর্নর রয়েছে, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের যে গভর্নর, এগুলো যদিও বা মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে, তবুও এগুলো কিন্তু ইকোনমি রিলেটেড, এগুলো ইকোনমির মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের স্ট্র্যাটেজিকের অংশ আসছে। স্ট্র্যাটেজিকের মধ্যে কি পড়তে হবে আমি একটু বলে দিই। স্ট্র্যাটেজিকের মধ্যে প্রথম কথা হচ্ছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো, এখানে কয়েকটা প্রশ্ন এসেছিল, আমি তোমাদের জাস্ট একবার বলি, বুঝতে তোমাদের বিষয়টা সুবিধা হবে। দেখো স্ট্র্যাটেজিকের মধ্যে যে ধরনের প্রশ্ন, 2টো শিফটে পরীক্ষা হয়েছিল তোমরা জানো, তার মধ্যে দেখো এখানে এটা কিন্তু স্ট্র্যাটেজিকের প্রশ্ন, যে দলাই লামার বাসস্থান কোথায়। ঠিক আছে, তারপর এই যে এই কোশ্চেনটা একটু জাস্ট হোল্ড করো। দেখো
এগুলো কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মানে প্রশ্নের পরিমাণটা অনেকটা বেশি, তবে স্ট্যাটিক জিকে থেকে কিন্তু ভালো প্রশ্ন আছে। দেখো ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়, তারপর লিওনেল মেসি কোন দেশের নাগরিক, বুঝতে পারছো এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। এরপর যে সম্মিলিত জাতিপুঞ্জের মানে ইউনাইটেড নেশনস, এই জায়গা থেকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখানে একটা প্রশ্ন এসেছিল সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা কিন্তু ঘাটবে, প্রিভিয়াস ইয়ারটা যদি ভালো করে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে মানে আমি যেগুলো বলছি এগুলো তোমরা নিজেরাই কিন্তু অ্যানালিসিস করতে পারবে। দেখো এটা যে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হলো মানে কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্ন। তারপর ইতিহাসের থেকে এগুলো ইতিহাসের কোশ্চেন। যাই হোক এরকম ধরনের দেখো বালাকোট জায়গাটির অবস্থান কোথায়, এগুলো কিন্তু মোটামুটি বলতে পারো যে স্ট্যাটিক জিকের অংশ। বা বর্তমানে চীনে হংকং ছাড়ার কতগুলি এসআরএস রয়েছে, সার্চ রয়েছে, এইগুলো স্ট্যাটিক জিকের অংশ। এখান থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন আসবে। তো স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের এই জায়গাগুলো দেখে যেতে হবে। কোন জায়গাগুলো বেশি করে দেখবে, যে বিভিন্ন স্পোর্টস যে পার্সন রয়েছে বা বিভিন্ন ব্যক্তি রয়েছে তাদের মানে তারা কি রচনা করে গেছে সেই যে বিষয়গুলো, বা তোমরা বলতে পারো যে তাদের যে ছদ্ম নাম হতে পারে বা তাদের বাসস্থান কোথায় ছিল, তাদের মানে সৃষ্ট বিভিন্ন চরিত্রগুলো এবং সেগুলো কোন গল্পের বা কোন নাটকের, এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। তোমরা এগুলো যে কোনো একটা জাস্ট ম্যানুয়াল বই যদি তোমরা নাও সেখানে তোমরা পেয়ে যাবে, বা যদি নিজেরা কোনো নোট মানে যদি কালেক্ট করতে পারো, এরকম বিভিন্ন নোট কিন্তু পাওয়া যায় স্ট্যাটিক জিকের উপরে, সেখান থেকে পড়ে নিলে পরেও হবে। তো আশা করি বোঝাতে পারলাম যে আমাদের কি পড়তে হবে। আমি শুধু হিস্ট্রিটা ডিটেলসে বললাম না। দেখো ইতিহাসের মধ্যে আমাদের একদম এনশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের মধ্যে প্রাচীন মানে প্রস্তর যুগটা তোমরা যদি না পড়ো খুব একটা সমস্যা কিছু নেই, তোমরা সিন্ধু সভ্যতা থেকে শুরু করবে। সিন্ধু সভ্যতা মধ্যে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল, কে আবিষ্কার করেছিল, বা আমাদের মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেছিল কত সালে, এবং সিন্ধু সভ্যতার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো এবং সেখানে কি কি আর কি বলতে পারো প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রগুলো পাওয়া গেছিল, যেমন ঢোলাভিরা রয়েছে, কোটগিজি রয়েছে, রোপার রয়েছে, কালীবঙ্গান রয়েছে। ঠিক আছে, কালীবঙ্গানকে যেমন ব্ল্যাক ব্যাঙ্গেলস বলা হতো। ঠিক আছে, এই ধরনের জায়গাগুলো কিন্তু পড়তে হবে। যেমন ওখানকার লিপি স্টাইলটা গেছিলো বুস্টোবেরিয়ান স্টাইলে ওখানে লেখা হতো মানে সিন্ধু সভ্যতায়। এরপর তোমরা দেখতে পাবে যে ষোড়শ মহাজনপদ রয়েছে, সেই ষোড়শ মহাজনপদের মধ্যে যে কোন রাজার সাথে কোন রাজার যুদ্ধ হয়েছিল এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখতে পাবে ওখানে আছে। ঠিক আছে, তারপর তোমরা যদি চলে আসো জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেখানে বিভিন্ন যে বৌদ্ধ সংগতিগুলি সেগুলো মানে কত সালে হয়েছিল, কোন রাজার আমলে, সেখানে মানে সভাপতি কে ছিলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রথম বৌদ্ধ সংগীতি মানে কোন সময় হয়েছিল এবং কোন রাজার সময় হয়েছিল, এটা তো অবশ্যই আসে। এই জায়গাগুলো দেখতে হবে। এর পরবর্তীকালে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন রাজবংশগুলো আসছে। ঠিক আছে, পুষ্যবতী বংশ বলো বা থানেশ্বরের পুষ্যবতী বংশ, তারপর তোমরা মানে পরপর দেখবে সিকোয়েন্স ওয়াইজ আসে জিনিসগুলো, শুঙ্গ বংশ, কান্য বংশ, হর্ষবর্ধনের যে হর্ষবর্ধন ছিল পুষ্যবতী, থানেশ্বরের পুষ্যবতী বংশের। তো এরকম পরপর যে সম্রাটগুলো এসেছিল, বিভিন্ন রাজবংশ এসেছিল, সেগুলোকে কিন্তু পড়তে হবে। এবং কোন রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিল, কে কি উপাধি নিয়েছিলেন এবং কোন রাজের পরে কোন রাজা এসেছিল, এগুলো যেমন পড়বে। এর মধ্যে মৌর্য সাম্রাজ্য রয়েছে, অশোকের সম্পর্কে কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, অশোকের লিপিগুলো কোন ভাষায় লেখা এবং সেই লিপি কত সালে কে পাঠোদ্ধার করেছিলেন, এই যে জায়গাগুলো। এরপর তোমরা যদি মধ্য ভারতে চলে আসো, মধ্য ভারতের মধ্যে আমাদের সুলতানি পিরিয়ড রয়েছে, মুঘল পিরিয়ড রয়েছে। এই জায়গাগুলোর মধ্যে আলাউদ্দিন খিলজি সম্পর্কে ভালো করে পড়তে হবে, বাবর, আকবর, হুমায়ুন, পরবর্তী যে মুঘল সম্রাট ছিলেন তাদের সম্পর্কে পড়তে হবে। এরপরে আমরা ধীরে ধীরে যখন মানে আধুনিক ভারতে ঢুকবো, সেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধর্মীয় আন্দোলন হয়েছিল, সেই জায়গাগুলো অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, বিভিন্ন শিখ গুরুদের নাম এবং কে খালসা প্রবর্তন করেছিলেন বা কে কাকে হত্যা করেছিল, বিভিন্ন যুদ্ধ রয়েছে, এগুলো তো অবশ্যই আমাদের পড়তে হবে। এর পাশাপাশি তোমরা দেখতে পাবে যখন মানে আধুনিক ভারত শুরু হচ্ছে, কারা প্রথম ভারতে মানে এসছিল আর কি। ঠিক আছে, এবং কারা ভারতে একদম লাস্টে ভারতে প্রবেশ করে এবং কোথায় বাণিজ্য কুটি স্থাপন করেছিল, কার কাছে উপঢৌকন পাঠিয়েছিল। এর পাশাপাশি আমাদের বাংলার যে ইতিহাসগুলো রয়েছে, ধরো সেন বংশ, বিহারের মধ্যে আমাদের পাল বংশ রয়েছে, এই সমস্ত যে মানে রাজারা রয়েছেন তাদের সম্পর্কেও পড়তে হবে। তারা কে কি বই লিখেছিলেন এবং তাদের রাজসভাতে কারা কারা এসছিল, এই যে বিষয়গুলো। ঠিক আছে, এবং আধুনিক ভারতের মধ্যে অবশ্যই মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং যে আর কি কংগ্রেসের যে ফাংশন, সেটা পুরোটা খুব ভালো করে দেখে যেতে হবে। এবং কোথায় কোন গোলটেবিল বৈঠক হয়েছিল, কে কোথায় যোগদান করেছিল, নেতৃত্ববৃন্দ কে ছিল, এগুলোকে কিন্তু অবশ্যই আমাদেরকে খুব ভালো করে পড়ে যেতে হবে। মোট কথা আমাদের ইতিহাসে একটা ম্যানুয়াল বইতে যা থাকবে আমাদেরকে সেটাকে কিন্তু একটু খুঁটিয়ে পড়ে যেতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আমাদের বিষয়গুলো। তাহলে তোমরা প্রথমে কি করবে, তোমরা অ্যাট ফার্স্ট তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। সেখানে যদি জয়েন না হয়ে থাকো সরি, আমি যে প্রিভিয়াস ইয়ার দুটো রয়েছে
2019-এর, সেটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। তোমরা প্রিভিয়াস ইয়ারটা ভালো করে দেখো, তার মধ্যে জিকের যে অংশগুলো রয়েছে তোমরা সেই কোশ্চেনগুলো ভালো করে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কোন জায়গাগুলোকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ইতিহাস, ভূগোল বলো, পলিটি, ইকোনমি থেকে জাস্ট কোশ্চেন বলতে পারো না আসার মতোই, তবু একটু জাস্ট বেসিক জায়গাগুলো দেখে যাবে, যদি একটা প্রশ্ন আসে সেটা যাতে করে আসতে পারো। ঠিক আছে, এবারে সায়েন্স রয়েছে, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে অংশ এবং এর মধ্যে এনভায়রনমেন্টও পড়ে। তো সায়েন্স নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো, এখানে সায়েন্স নিয়ে খুব বেশি বলছি না, কারণ সায়েন্সের থেকে মোটামুটি ভালো প্রশ্নই কিন্তু আসে। ঠিক আছে, এবং স্ট্যাটিক জিকেটাও মোটামুটি বললাম। কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে তোমাদের মানে বেসিক যে জায়গাগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসে ঘটে, ঠিক আছে, সেখানে গুরুত্বপূর্ণ নিয়োগ হতে পারে বা বিভিন্ন পার্সোনালিটি যারা এই মুহূর্তে ভালো কোনো কাজ করেছেন বা কোনো মানে ক্রীড়া ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে এই সমস্ত ইনফরমেশনগুলো, এবং বিভিন্ন বলতে পারো যে সামিট যেগুলো হয়েছে, বিভিন্ন যৌথ মহড়া, এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে। শিরোনামে আসা বিভিন্ন বই, বিভিন্ন রাইটার যে নতুন বইগুলো লিখেছেন, এগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়, এই ধরনের জায়গাগুলো কিন্তু পড়তে হবে অবশ্যই। মানে সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলীগুলো ঘটছে সেগুলো আমাদের বিগত একটা বছরের পড়তে হবে। সেগুলোর জন্য তোমরা মান্থলি ম্যাগাজিন ফলো করতে পারো, বা যদি চাও বিভিন্ন ফ্রি পিডিএফ পাওয়া যায়, বিভিন্ন মানে অ্যাপ রয়েছে সেখান থেকে কালেক্ট করতে পারো, তোমরা করে পড়তে পারো। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটা ডেডিকেটেড ভিডিও করেছিলাম, তোমরা সেটাও দেখতে পারো। সেখানে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ঠিক কীভাবে পড়বে, কোথা থেকে পড়লে বেটার হবে, সেটা কিন্তু অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের বলতে পারো যে ওভারঅল আমাদের সিলেবাসে এইগুলো রয়েছে, আমাদের মানে এইভাবে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এটা মানে স্ট্র্যাটেজিটা কীরকম হবে যে আমরা একটা জিকে বই নেব এবং সেটাকে খুব ভালো করে গো থ্রু করবো। ঠিক আছে, এর পাশাপাশি বলতে পারো যে মানে পরবর্তীকালে তো বিভিন্ন গাইড বুক আসবে, যে কোনো একটা গাইড বুক তোমরা সংগ্রহ করবে যারা ক্লার্কশিপ পরীক্ষাটা টার্গেট করেছো। ঠিক আছে, সেই গাইড বুকটাকে খুব মানে তোমরা পাশাপাশি রাখবে। অবশ্যই শুধুমাত্র সেই বইটা পড়ে কিন্তু চলে যাবে না। এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে একটা বই বলে যেটা পড়ে আমি ক্লার্কশিপ পরীক্ষা পাস করে যাবো, ওই গাইড বুক পড়ে হবে না। গাইড বুকটা পাশে রাখবে জাস্ট বলতে পারো যে একটা কুইক রিভিশন করার জন্য বা সিলেবাসটাকে আরো ভালোভাবে বোঝার জন্য। এর পাশাপাশি প্র্যাকটিস সেট বা মক টেস্টের বুক আসবে, সেখান থেকে আগে একটু পড়াশোনা করে নাও, তারপরে কিন্তু মক টেস্ট দেবে। এখনই যদি মক টেস্ট দিতে যাও, প্রিপারেশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু মানে তোমরা স্কোর করতে পারবে না, তোমাদের কিন্তু মনোবলটা ভেঙে যাবে। আমি অবশ্যই বলবো সেই জিনিসটা যেন মানে তোমাদের সাথে না হয়। আগে কিছুদিন পড়াশোনা করে তারপরে কিন্তু মক টেস্টে আসো। দেখো এবার আমি কয়েকটা বই তোমাদেরকে সাজেস্ট করবো। দেখো আমি কয়েকটা বই যদি দেখাই, ফার্স্টে আমি এই বইটা তোমাদেরকে দেখাবো। ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমরা কিন্তু জাস্ট এটা তো উল্টো আসছে, যেহেতু এটা মিরর হয়ে আসছে। দেখো জেনারেল নলেজ, মেডিজি, কার্তিক চন্দ্র মন্ডল স্যারের লেখা বই। তো এই বইটা মোটামুটি বেশ ভালো, মোটাসোটা একটা বই, কিন্তু দেখতে পাচ্ছ যে জিকের জন্য কিন্তু এই বইটা খুব ভালো। এর মধ্যে কোনো এমসিকিউ নেই, কিন্তু আমি বলবো তোমরা যদি এই বইটাকে ভালো করে পড়ে যাও ক্লার্কশিপ পরীক্ষার জন্য, তাহলে কিন্তু তোমাদের জিকে সিলেবাসটা খুব ভালো করে কভার হয়ে যাবে। এবং এই বইটার মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকের অংশ যেগুলো বলছিলাম, স্ট্যাটিক জিকেটাও কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। এবং মানে এইটা একটা কমপ্লিট জিকে বই বলতে পারো। এই বইটাকে আমি সবাইকেই মোটামুটি রিকমেন্ড করি, যারা একটা নতুন জেনারেল নলেজের বই নিতে চাও। যদি কোনো বই না থাকে এই বইটা কিন্তু নিতে পারো। এই বইটা থেকে পরপর ধরে পড়ো, মানে প্রতিদিন দুটো করে টপিক রাখবে। ধরো ইতিহাস পড়ছো, ইতিহাসের সাথে জিওগ্রাফি পড়লে, পরের দিন ভূগোল রাখলে ভূগোলের সাথে মানে পলিটি রাখলে পলিটির সাথে ইকোনমি পড়লে, এভাবে পড়ো, তাহলে জিনিসটা খুব ভালো। মানে একদিনে 4টেই পড়তে যাচ্ছ তাহলে কিন্তু হবে না, কারণ ইংলিশ রয়েছে, অন্যান্য মানে ম্যাথ রয়েছে, এগুলোও কিন্তু পড়তে হবে। দুটোর বেশি পড়বে না, সায়েন্সের একটা করে টপিক রাখবে, এভাবে পড়বে। বোঝা গেল? তো এইটাই মানে দেখো এখানে স্ট্র্যাটেজির বিশাল কিছু নেই যে আমি একটা বিশাল স্ট্র্যাটেজি বলে দিলাম সেটা বলে তুমি পাস করে যাবে। পুরোপুরি নিজের ওপরে, মানে তুমি যেভাবে তোমার রুটিনটাকে সেট করতে পারবে সেটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করছে। আমি রুটিন সে যদি করে দিই তোমাকে, তুমি কিন্তু সেই রুটিনটা মেনটেন করতে পারবে না, কারণ আমি আমার নিজের মানসিকতার উপর বেসিস করে আমার যে ফ্রি টাইম সেই বেসিসে আমি করব। কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার মধ্যে তুমি 16 ঘন্টাও পড়তে পারো, তুমি 8 ঘন্টাও পড়তে পারো, তুমি 6 ঘন্টাও পড়তে পারো, কিন্তু সেটা এফেক্টিভ পড়তে হবে। বোঝা গেল? এবং যেটুকু পড়বে সেটুকু যেন পড়াটা যেন একদম মানে পড়াটা যেন পুরোপুরি সলিড হয়, সেখানে যেন কোনো ফাঁকি না থাকে, সেভাবে কিন্তু পড়তে হবে। দেখো এই বইটার কথা আমি বললাম। এর পাশাপাশি তোমরা আরেকটা বই আমি দেখাচ্ছি, এই বইটাকেও পড়তে পারো। এটারও মানে একটা খুব ফেমাস বই, ক্র্যাক WBCS। এটা একদম নতুন এডিশন। আমি যেগুলো দেখাবো প্রতিটা বই নতুন এডিশন থাকবে, তো এগুলোর কিন্তু রিভিউ আমার চ্যানেলে রয়েছে। যদি ক্র্যাক WBCS বইটা নিতে পারো, সেটা তো বলবো খুব ভালো হয়, কারণ দেখো WBCS ওরিয়েন্টেড যে কোনো একটা জিএস বই তোমাদের যদি থাকে সেটা পড়লে পরেই হবে। আর যদি নতুন করে কিনতে হয় সেক্ষেত্রে তোমরা ক্র্যাক WBCSও কিনতে পারো। এই বইটা যেহেতু অনেকটা মোটা, অনেকে এই বইটা পড়তে ভয় পায় যে এত মোটা বই পড়বো না, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে এই বইটার কথা বলবো। যদি ক্র্যাক WBCS পড়তে পারো, আমি বলবো ইনফরমেশন কিন্তু এই বইটার মধ্যে ভালো রয়েছে। এটাতে একটু ডিটেলসে লেখা আছে,
আর এটা বলতে পারো একটু ওয়ান লাইনের ফরম্যাটে লেখা। তবে এই বইটাও যদি পড়ো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সিলেবাসটা খুব ভালো করে কভার হবে। এখানেও স্ট্র্যাটেজিকে রয়েছে, খুব একটা খারাপ নেই, মোটামুটি যা আছে। তো এর পাশাপাশি যদি নিজে একটু করে কালেক্ট করতে পারো কোনো নোট বা মেটেরিয়ালস, আমি যদি কিছু পাই ভালো স্ট্র্যাটেজিকের আমি কিন্তু আমার গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। এই বইটাকেও কিন্তু তোমরা ফলো করতে পারো। এমন কোনো ব্যাপার নেই যে এই বইটাই কিনতে হবে, এটা পড়লেই পাস করবে, ওটা পড়লে পাস করবে না, সেরকম ব্যাপার নেই। যে কোনো যদি জিএস বই থাকে, এর যদি পুরনো এডিশন থাকে সেটা পড়লেও কিন্তু হবে, ঠিক আছে। আর একটা বই রয়েছে, সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। সরি, দেখো এই যে বইটা ফোকাস জেনারেল স্টাডিজ, এই বইটা নতুন এসছে মার্কেটে, মোটামুটি 4-5 মাস মতো হয়ে গেল হয়তো এই বইটা এসছে। এই বইটা বলতে পারো যে একদম কনসাইজ ওয়েতে লেখা, মানে খুব সিলেবাস তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য কিন্তু এই বইটা খুব ভালো। কারণ এই বইটার মধ্যে যে ধরনের মেটেরিয়াল রয়েছে সেটা জাস্ট কুইক রিভিশন পারপাস আমার মনে হয়েছে। যেহেতু আমি বেশ কিছুদিন ধরে পড়াশোনা করেছি, তো আমার কাছে মনে হয় এই বইটা রিভিশন করার জন্য ভালো। তো এইটাকেও তোমরা ফলো করতে পারো। যদি মনে করো এই বইটা কিনেছো, এটা থেকে পড়বে, এটাকেও কিন্তু তোমরা পড়তে পারো। এমন কোনো ব্যাপার নেই যে ক্র্যাক WBCS পড়তে হবে, ফোকাস জেনারেল স্টাডিজে পড়তে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা এই বইটাকেও কিন্তু দেখতে পারো। এই বইটার মধ্যে বেশ কিছু ভুল ভ্রান্তি রয়েছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে ভুল আছে কিনা। হ্যাঁ, এই বইটার মধ্যে কম বেশি ভুল রয়েছে, এবং এই বইটার মধ্যে কিন্তু প্রচুর মানে MCQ রয়েছে। এটা বলতে পারো এটা একটা এই বইটার একটা মানে পজিটিভ পয়েন্ট। তো এটা যদি থাকে এটাকেও কিন্তু পড়তে পারো। দেখো এরপর আমি চলে আসবো, তোমরা MCQ কোথা থেকে প্র্যাকটিস করবে। অবশ্যই MCQ প্র্যাকটিস করতে হবে, শুধু কিন্তু পড়ে গেলে হবে না। তোমরা নীতিশ ঘোষের এই বইটা দেখেছো, আমি রিভিউ করেছি এর আগে, বেশ 2-3বার রিভিউ রয়েছে, 2-3টে, এবং বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি। তোমরা MCQ এই বইটা থেকে প্র্যাকটিস করো। এখানে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, অর্থাৎ যে কোনো জিএস বই থেকে যে অধ্যায়টা পড়বে সেই অধ্যায়টা তোমরা কিন্তু এখান থেকে MCQ হিসেবে প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে। তো MCQ প্র্যাকটিসের জন্য কিন্তু এই বইটা ভালো হবে। মোটামুটি একটা জিএস বুক এবং একটা MCQ বই যদি ভালো করে যাও, আমি বলে দিচ্ছি যে আমার মনে হয় না এরপরে তোমাদের আর জিকে অংশটা নিয়ে খুব একটা প্রবলেম থাকবে। অবশ্যই এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ার আমাদেরকে দেখতে হবে, প্রিভিয়াস ইয়ারটা করবে, এবং যখন মক টেস্ট আসবে তখন মক টেস্ট সেখান থেকে দেবে, এবং মানে যত বেশি পারবে মক টেস্ট দেবে, সেটা অফলাইন হোক অনলাইন হোক। আর যদি কেউ কোনো টিচারের কাছে পড়ো, সেক্ষেত্রে তো আমি বলবো যে টিচারের যে নোটস বা মেটেরিয়াল রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো। তো এই হচ্ছে বই সিলেবাস। এবং তোমরা আমাকে এখন আমি যিনি জিজ্ঞেস করবে যে কোন জিকে বইটা বেস্ট হবে, দেখো বেস্ট বলে কিছু হয় না, প্রতিটা বই ভালো বই, নিজের জায়গাতে প্রত্যেকটা বই ভালো। যে কোনো একটা বই নাও। তো আমাকে যদি বলো যে কোন বইটা নিতে হবে, আমি কিন্তু তোমাদেরকে ক্র্যাক WBCS বইটার কথা বলবো। যদি সেটা পড়তে পারো খুব ভালো, আদারওয়াইজ তোমরা যদি কার্তিক ছোট মণ্ডলের জিকে বইটা পড়তে পারো সেটাও কিন্তু খুব ভালো হবে। যদি ফোকাস থাকে তোমাদের কাছে তাহলে সেটাই পড়ো, সেই বইটাও কিন্তু ভালো। আমি যদি মানে কোনো বইকে রিকমেন্ড করি, অবশ্যই আমি প্রথমে ক্র্যাক WBCS বইটাকে রিকমেন্ড করবো, কিন্তু সেটা একটু যেহেতু মোটা বই, অনেকে পড়তে ভয় পাও, সেক্ষেত্রে তোমরা কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের বইটা কিন্তু কনসিডার করতে পারো। তাছাড়া যদি এখন নতুন করে কোনো বই নিতে হয় ক্লার্কশিপ পরীক্ষার জন্য, তোমরা তো শুধুমাত্র ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে বসে থাকবে এমন তো নয়, পরবর্তীকালে আরও অনেক পরীক্ষা আসবে। তো ক্র্যাক WBCS বই হোক বা WBCS ম্যানুয়াল যদি থাকে সেটাকেও পড়তে পারো। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই ক্র্যাক WBCS, যে ক্র্যাক WBCSটা যদি পড়ো খুব ভালো হয়। না হলে তোমরা কার্তিক চন্দ্র মণ্ডলের জিকে মেডিজি বইটা দেখো, যদি সেটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তোমরা ফোকাস জেনারেল স্টাডিজ বইটাতে আসতে পারো। কারণ একদম বইটা নতুন এডিশন, ফোকাসের বইটা একটু ভুল ভ্রান্তি রয়েছে, যদি প্রথম পড়াশোনা করো সেই ভুলগুলো বুঝতে পারবে না, সেটা কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে প্রবলেম হবে, ঠিক আছে। তো আমি মোটামুটি তোমাদের বলে দিলাম। সায়েন্সের জন্য তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কি পড়বে, দেখো আমি হাতের কাছে রেখেছি। সায়েন্সের জন্য তোমরা তপতি জেনারেল সায়েন্স বইটাকে পড়তে পারো। তো এই বইটা কিন্তু ভালো আছে, মানে মোটামুটি কনসেপ্টও এখান থেকে পড়ে বেশ কিছুটা ক্লিয়ার হবে। যদি পুরনো সিলেবাসের 9-10 বই পড়তে পারো, সেটা পড়তে পারো তো খুব ভালো, কিন্তু ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো সায়েন্স কিন্তু এখান থেকে পড়লে পরেও তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে যেগুলো দরকার। সায়েন্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার ইচ্ছা আছে পরে করে দেওয়ার, ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মান্থলি ম্যাগাজিন অ্যাচিভার্স ফলো করতে পারো। এটা নিঃসন্দেহে একটা মানে ভালো ম্যাগাজিন বলতে পারো। এছাড়া যদি কোনো ওয়েবসাইট থেকে পড়ো সেক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক আছে। তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওটা রয়েছে সেটা অবশ্যই দেখে নিও, সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি ভিডিওর পারলে কার্টে বা কোথাও একটা দিয়ে রাখবো, তোমরা একটু চ্যানেলে ভিজিট করে একটু খুঁজে নিও কষ্ট করে। যাই হোক, তো মোটামুটি এই ছিল যে আমাদের এই জায়গাগুলোকে পড়তে হবে খুব ভালো করে। স্পেশালি আমাদের জোর দিতে হবে ইতিহাস এবং ভূগোলের ওপর, এবং সায়েন্সের ওপর, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। পলিটি ইকোনমিটার গুরুত্ব একটুখানি কম, কিন্তু সেটাকেও কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পারলাম। এরপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। ইন ফিউচার আমি মানে ক্লার্কশিপ সংক্রান্ত আরও বেশ মানে ভালো করে বেশ কিছু ভিডিও করব। সেক্ষেত্রে আমার একটু বোর্ড দরকার, হোয়াইট বোর্ড হোক বা কিছু একটা প্রয়োজন, সেটা আমি পরে অবশ্যই মানে ব্যবস্থা করব, করে সেখানে কিন্তু আমি আরও বিস্তারিতভাবে অনেক ভিডিও আনবো, মানে তোমাদের যতটা হেল্প করা যায় এই পরীক্ষাটার জন্য, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারো। যদি কোনো কোয়েশ্চেন মনের মধ্যে তৈরি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই অবশ্যই করব। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, অনেকটা বড় হয়ে গেল। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।